আমি গতদিন তোমাদের অ্যাপেন্ডিসাইটিস নিয়ে বলেছি। অ্যাপেন্ডিসাইটিস কি, অর্গানটা কোথায়, কি হয়, বা অন্যান্য কোন কোন রোগের সাথে আমাদের ইন্ডিভিজুয়াল করে বুঝে নিতে হয় যে অ্যাপেন্ডিসাইটিস কিনা, বা আমরা কি করে মার্কিং করব সেটাও আমাদের বুঝতে হবে। এছাড়া যদিও প্যাথোলজি করা হয়, তো সাধারণত অ্যালোপ্যাথরা করে এবং তারা অপারেশন করে অ্যাপেন্ডিক্সটা বাদ দেয়। আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে কোন কোন মেডিসিনগুলি লাগে এবং অ্যাপেন্ডিসাইটিস রোগগুলি ট্রিটমেন্ট করার সময় আমাদের দুটো শ্রেণীতে ভাগ করতে হয়, একটা অ্যাকিউট, একটা ক্রনিক। এটা কিন্তু মাথায় রাখবো। অ্যাকিউটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ব্লেডনা একটা ভালো মেডিসিন, আর্নিকা, ব্লেডোনা, অ্যাকোনাইট, আর্নিকা, ব্লেডোনা, অ্যাকোনাইট, আর একটা আছে আইরিস টেনাক্স। তো আইরিস টেনাক্স সম্পর্কে ভালো করে কিন্তু কোনো বর্ণনা নেই। সাধারণত আমরা বরিক্সের মেডিকায় একটু পাই যে ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স রিজিয়ানের ওখানে যদি প্রদাহ হয়, আর তার সাথে সাথে যদি গলা বুক জ্বালা, অম্বল, অর্থাৎ আইরিস ভার্সের লক্ষণের সাথে যদি এই রাইট ইলিয়াক রিজিয়ানে অর্থাৎ অন্ধান্ত্র অ্যাপেন্ডিক্সের ওখানে যদি কোনো যন্ত্রণা হয়, অনেক সময় আইরিস টেনাক্স দিলে উপকার হয়। বিস্তারিত কোনো লক্ষণ আলোচনা করা কিন্তু নেই। যাক, আর বায়োকেমিক হিসাবে তোমরা অনেক সময় ম্যাকফস, থেরামফস, ক্যালিমিউর এটা ব্যবহার করতে পারো। যে কোনো ইনফ্লামেশনে যদি আমরা সঠিকভাবে মেডিসিন চয়েস না করতে পারি, তাহলে থেরামফস আর ক্যালিমিউর দিলে কিন্তু কিছুটা ফিজিওলজিক্যাল অ্যাকশন, অর্থাৎ সল্টের অভাব পূরণ হয় এবং কিছুটা রুগী আরাম পায়, উপকার হয়। আর যন্ত্রণা যদি চাপে আর তাপে উপশম হয়, তাহলে আমরা সেই সাথে ম্যাকফসও ব্যবহার করতে পারি, যন্ত্রণা, তাপে আর চাপে যদি উপশম হয়। যাক, বাদ দাও বায়োকেমিকটা, বাদ দাও না, ওটা একটা সাইডে থাক। এবার আমি ব্লেডনার কথা বলি। ব্লেডনায় যে যন্ত্রণা হয়, ব্লেডনার রুগী ঠান্ডা লাগুক বা উত্তেজক কারণে তুমি কোনো প্রভাব পাও আর না পাও, ব্লেডনার রোগগুলি হঠাৎ আসে এবং হঠাৎ চরম সীমায় পৌঁছে যায়। আর আক্রান্ত স্থানে একটা উত্তাপ থাকে, তাহলে অ্যাপেন্ডিক্সটা তো ভেতরে, আমি বাইরে থেকে কি করে বুঝবো উত্তাপ? না, ওখানেও হাত দিলে একটা উত্তাপ অনুভূতি হবে, আর মুখমণ্ডলটা লাল হয়ে যায়, রুগীর গায়ে অনেক সময় টেম্পারেচার এসে যায়, আর ব্যথা হঠাৎ আসে এবং হঠাৎ কমে যায়। আর স্পর্শকাতর থাকে, শুলে যন্ত্রণা বৃদ্ধি হয়, যদিও হেলান দিয়ে চুপচাপ বসে থাকলে একটু যন্ত্রণা কম হয়। এটা তোমরা খেয়াল করবা। ব্যথা হঠাৎ আসে, হঠাৎ চলে যাওয়া, উত্তাপ, আরক্তিমতা অর্থাৎ লাল, আর একটা প্রদাহ। আর ব্যথার যে অনুভূতিটা সেটা হচ্ছে দপদপানি ব্যথা। এটা কিন্তু আমরা ব্লেডনা ব্যবহার করতে পারি। তবে তোমরা খুব সাবধান থাকবা, ব্লেডনা যদি কোনো প্রদাহ স্থানে নিম্ন শক্তি অর্থাৎ 3 ব্যবহার করা যায়, তাহলে কিন্তু পাস ফরমেশন এসে যাবে। তোমরা কোনো ফোড়ায় যদি ব্লেডনা 3 ব্যবহার করো, তাহলে কিন্তু দেখবা হিপার সালফারের মতন, কিছু কিছু ক্ষেত্রে হিপার সালফারের মতন শরীর কাজটা করে যাচ্ছে ব্লেডনা 3-তে, কিছু কিছু ক্ষেত্রে। তাহলে ব্লেডনা যদি এরকম ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তাহলে সাধারণত 200 থেকে শুরু করাটাই বেটার। আর ব্রাইনার রুগী যদি হয়, তাহলে ওই রকম পরিশ্রম করার পরে, ঘাম বসে যাওয়ার পরে, গরমের পরে, ঠান্ডা লাগার পরে, বা এইরকম উত্তেজক কারণ থাক আর না থাক, যদি আমরা আবিষ্কার করতে পারি ভালো, যদি আবিষ্কার করতে নাও পারি তাতে আমাদের কিছু যায় আসে না। ব্রাইনার রুগীর কিন্তু একটা অ্যাপেন্ডিসাইটিসের সিমটমস পাওয়া যায়, কিন্তু সেখানেও দেখা যায় যে জায়গাটাকে যদি রিল্যাক্স করে, অর্থাৎ একটু গুটিয়ে আক্রান্ত পাশে চুপচাপ শুয়ে থাকে, তাহলে ব্যথা যন্ত্রণা একটু কম পায়। বিরক্তি বোধ থাকে, রুগীর কাছে কোনো কথা জিজ্ঞাসা করতে গেলে সে বিরক্তি বোধ করে, তার কারণ নড়াচড়াও, কথা বলা যেমন একটা মুভমেন্ট, ঠিক ওই মুভমেন্টেও তার একটা বিরক্তি বোধ হয়, অর্থাৎ কথার উত্তর দিতেও বিরক্তি বোধ হয়। জিহ্বাটা শুষ্ক থাকে, আর একটা ঠান্ডা জলের পিপাসা থাকে।
এটা কিন্তু আমরা ব্রাইনিয়ার ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। এছাড়া আমরা আর্নিকার একটা ভালো লক্ষণ পাই। কেন সাহেব আর্নিকার মধ্যে বলছে, যদি আর্নিকার ব্রাইনিয়ার কথা আমাদের মনে থাকে, তাহলে অনেক অ্যাপেন্ডিসাইটিসের রুগী আর শরীর তলে যেতে হয় না। তাহলে ক্ষতবট বেদনা, আর্নিকায় ওই রকম একটা ক্ষতবট বেদনা এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার সাথে সর্ব অঙ্গেও তার একটা ব্যথাকে অনুভব করে। যদিও ব্যথাটা খানিকটা রাস্টক্সের মতন হয়, খানিকক্ষণ এক পাশ ফিরে থাকলো, আবার যে পাশ ফিরে থাকে সেই পাশে যে ব্যথা বেশি অনুভব করে, পুনরায় সে পার্শ্ব পরিবর্তন করে, আবার সেই পাশে আবার ব্যথা অনুভব করে, আবার পার্শ্ব পরিবর্তন করে, এবং একটা বেদনা ভীতি, আর্নিকার যেটা বড় কথা, একটা বেদনা ভীতি একটা অনুভব করে। কেউ তার দিকে আসতে গেলে, বাচ্চা কাচ্চা ছুটি আসতে গেলে সে একটা বেদনা ভীতি অনুভব করে, মনে করবে যে আমার ওখানে যদি সে একটা আঘাত করে। ঠিক বাতের রুগীতেও এরকম লক্ষণ কিন্তু পাওয়া যায় আর্নিকার। তাই বেদনা হলো, আর্নিকা হলো, আইরিস্টিনাক্স নিয়ে আমি দু একটা কথা বললাম। এগুলি আমাদের সাধারণত তরুণ অবস্থায় প্রযোজ্য হয়। এছাড়া আমরা অ্যাপিসমেল পাই। অ্যাপিসমেলের ক্রিয়াটা সাধারণত রাইট সাইডেড হয়। তো অ্যাপিসমেলের যদি হয়, অ্যাপিসমেলের স্বধর্ম কিন্তু কোন অর্গানের আউট কভারটা আক্রান্ত হওয়া। তাহলে অ্যাপেন্ডিক্স যে অংশটা অর্থাৎ অর্গানটা, সেখানে এরকম ভেতরে মিউকাস, সাবমিউকাস, মাসেলস কোট, এই তিনটে নিয়ে কিন্তু আমাদের ওই অর্গানটা থাকে। বীজযন্ত্রের অর্গানের মতোই অর্গান, তিনটে লেয়ার থাকে। তাহলে আউট কভার, মাসেলস কোট আর সাবমিউকাস, এর মধ্যে অনেক সময় রস সঞ্চয় হয় এবং যন্ত্রণা হয়। যন্ত্রণাটা হুল বিদ্ধবৎ যন্ত্রণা, ঠিক মৌমাছিতে কামড়ালে যেমন ব্যথা হয়, কামড়ালে না, মৌমাছিতে হুল বিদ্ধ করলে যেমন ব্যথা হয়, তদনুরূপ ব্যথা হয় ডান পাশে। আর অ্যাপিসমেল দ্বারা সাধারণত রোগী আক্রান্ত হলে তার মূত্রযন্ত্র কিন্তু কম বেশি আক্রান্ত থাকে। মূত্রটা গরম বোধ হয়, মূত্রে জ্বালা থাকতে পারে, চোখের নিম্ন পাতা ফোলা থাকতে পারে, রোগী গরম কাতর থাকে, আর বিকাল 3টা থেকে বৃদ্ধি থাকে। এইরকম যদি হয়, অনুভূতি লক্ষণ যদি ঠিক ওই হুল ফোটানোর মতন থাকে, তাহলে আমরা কিন্তু অ্যাপিসমেলের কথা চিন্তা করতে পারি। তোমরা আরো ভালো করে দেখে নিবা। এছাড়া মার্কসল কিন্তু একটা এর মতো অবস্থায় লাগে, তাহলে মার্কসল লাগলে কিন্তু হিপারও লাগতে পারে। তাহলে মার্কসল হলে কি হয়, রোগ লক্ষণগুলি বিস্ময় গরমে বৃদ্ধি হয়, ডান পার্শ্বে পেশলে বৃদ্ধি হয়, আর তার সরল জিহ্বার সাথে একটা পিপাসা থাকে। জিহ্বাতে রস আছে, তবুও সে জল পান করতে ভালোবাসে। মুখ দিয়ে একটা লালাস্রাব নির্গমন হয়, গায়ে দিয়ে ঘাম বেরোলে সেগুলি দুর্গন্ধ হয়। তাই প্রচুর সরল জিহ্বার সাথে পিপাসা, এটা কিন্তু মার্কসলের একটা বিশেষ লক্ষণ। সন্ধ্যা থেকে বৃদ্ধি, বিছনার গরমে বৃদ্ধি, এটা কিন্তু আমাদের একটা মার্কসল। আর মার্কসলের অনেক সময় মিউকাসে ক্ষত হয়, অনেক সময় মুখের মধ্যে ক্ষত হয়, লালাস্রাব হয়, এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। ওপিয়ামের রুগী আমরা পাই না তা না। আমি জীবনে একবার ওপিয়ামের একটা রুগী পেয়েছিলাম, সেটা তোমার ক্রনিক ক্রয়াইটিস ছিল, এবং পুজের মতন মল নির্গমন হতো, পুজ। বয়সটা 60-এর উপরে ছিল এবং মরার মতন পড়ে থাকতো। সবাই বাদ দিয়ে দিয়েছিল, এবং কি হসপিটাল থেকে বাদ দিয়ে দিয়েছিল, যে ওই আমশা, যেটাকে ব্যাসিলারি ডিসেন্ট্রি বলা হয়, সেই রকম শেষ অবস্থা। কিন্তু আমি যাই দেখলাম যে ওই যেমন গাঁজা খেয়ে মানুষ শুয়ে থাকে, চোখটা তার শিব যেমন তাকিয়ে থাকে, ওইরকম শিবনেত্রর মতন তার চোখের অবস্থাটা, আর গলার মধ্যে একটা ঘরঘরানি শব্দ। রোগীর কাছে জিজ্ঞেস করছে আপনার কি হয়েছে, তা সে কিছুই তার অনুভূতি বলুন, না কিছু হয়নি। যদিও ওই বলা আছে যে ওপিয়ামের মধ্যে রোগীর কাছে তার কষ্টের কথা জানলে সে বলে বিছনাটা বড় গরম,
অবশ্যই সেই লক্ষণটা আমি পাইলাম না। ওপিয়াম 30 দেওয়ার পরে সে রুগীটা কিন্তু আরোগ্য হয়ে গেছিল এবং এখনো সে ভালো আছে। যাক, ওপিয়ামের আমরা লক্ষণ পাই, সেটা আমাদের খুব কম। এরকম ধরনের অবস্থাগুলি বর্তমান সময় আমাদের হাতে আসবে না, অ্যালোপ্যাথিতে চলে যাবে। তাই বাঁচুক আর মরুক, কেটে কুটে নিয়ে বাদ একটা কিছু হবে। এছাড়া আমরা রাস্টক্সের লক্ষণ পাই। রাস্টক্স ঠান্ডা লাগানো, জলে ভেজানো, ভারী দ্রব্য উত্তোলন করলে, পরিশ্রম করলে, অধিকক্ষণ জলে কাজ করলে, বর্ষাকালে জলীয় স্থানে স্যাঁতসেঁতের জায়গায় বাস করলে অনেক সময় এমন ধরনের অবস্থাটা আসতে পারে। এবং তার মধ্যে একটা দৈহিক অস্থিরতা থাকে। দৈহিক অস্থিরতা সকালবেলায় বৃদ্ধি, সন্ধ্যাবেলায় বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, জলীয় ভয় বৃদ্ধি। আমি কিন্তু এই রোগগুলি বলছি কিন্তু সাধারণত পুরাতন রোগের ক্ষেত্রে। তরুণের ক্ষেত্রে আমি 3-4টে মেডিসিন যেটা বললাম, ব্রাইনিয়া, ব্লেডনা, আর্নিকা, আইরিস টেনাক্স, থেরাম্পস, ক্যালিমিউর, ম্যাকফস, এছাড়া যে রোগগুলি পরবর্তীতে শুরু করবে এগুলি সাধারণত ক্রনিক ডিজিজে লাগে। এই রাস্টক্সের অনেক সময় প্রয়োজন হয়। রাস্টক্স, তো রাস্টক্সের যে যন্ত্রণাগুলি হয়, যেখানেই যন্ত্রণা হয়, কামড়ানো যন্ত্রণা, জ্বালাযুক্ত কামড়ানো যন্ত্রণা, কামড়ানি বা ব্যথা সে কিন্তু অনুভব করে। এছাড়া আমরা ল্যাকেসিস পাই। অনেকে বলবে ল্যাকেসিস তো লেফট সাইডেড মেডিসিন, রাইট সাইডে না। হ্যাঁ, এই ভাষাটাই কিন্তু আমাদের অনেক সময় গন্ডগোল করে যায়। একটা এত বড় মেডিসিন যে মেন্টালকে আক্রমণ করতে পারে, সে দেহের যে কোনো অঙ্গে আক্রমণ করতে পারে। আমরা দেখবো তার মানসিক অবস্থাটা এবং তার মডালিটিসটা। ঘুমের মধ্যে বৃদ্ধি হয়, নিদ্রা ভঙ্গের সাথে সাথে তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়। আর অ্যাবডোমেনের প্রদাহটা এমন হয় যে তারপরে একটা ন্যাকড়া পর্যন্ত সে রাখলে বিরক্তি বোধ করে। এটা আমরা ওভারাইটিসেও পাই। আবার এই অন্ধান্ত্র প্রদাহ অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস প্রদাহতেও আমরা এমন ধরনের পেতে পারি। অনেক সময় হিপার পেতে পারি। হিপার সালফারের কি হয়? রোগী সাধারণত শিক্ষাত, তবে হিপার, সাইলেশিয়া, সালফার, এই মার্কসল বা ব্লেডনা 3 এদেরকে ব্যবহার করার আগে একবার চিন্তা করতে হবে। পাস ফর্মেশন হয়ে গেলে কিন্তু রোগী ফেটে গিয়ে পেরিটোনাইটিস হতে পারে এবং রোগী মারা যেতে পারে। খুব সতর্ক। যাক, তাহলে হিপারের রোগী প্রচন্ড স্পর্শকাতর। লোকের কাছে যন্ত্রণা যেমন অনুভূতি হয়, তার কাছে তার যন্ত্রণা প্রচন্ড আরো বেশি অনুভূতি হয়। স্পর্শকাতর, যন্ত্রণা স্থানে স্পর্শ করতে দেয় না। রোগী প্রচন্ড শীতকাতর, তাপে বা উত্তাপে উপশম বোধ করে। আনহেলদি স্কিন, অর্থাৎ তার দেহেতে কোথাও একটু কেটে গেলে পুঁজ না হয়ে সারতে চায় না। এমন ধরনের অবস্থা কিন্তু আমরা পাই। এবার আমরা থুজাতে পাই। থুজা, ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টকে আমরা থুজায় পাই। থুজায় পেতে গেলে আমরা থুজায় কি পাই? থুজায় তার ক্যারেক্টারিস্টিক সিমটমস, অর্থাৎ সন্দেহ প্রবণতা। সে সব কাজে সর্ব বিষয়ে সন্দেহ প্রকাশ করে, এমনকি মা জল দিলেও সন্দেহ প্রকাশ করে। তার মধ্যে একটা সুই গ্রস্ত, অর্থাৎ একটা বাতিক ভাব থাকে, বদ্ধমূল ধারণা, ফিক্সড আইডিয়া, এবং আচিল জন্মাবার প্রবণতা বা পূর্বে তার গনোরিয়া চাপা পড়েছিল কিনা এমন কোন ইতিহাস। ভোর 3টায় বৃদ্ধি হয়, বর্ষাকালে বৃদ্ধি হয়। বা ধাতুগত লক্ষণগুলি কিন্তু ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার সময় রোগ লক্ষণের থেকে ধাতুগত লক্ষণগুলির গুরুত্ব কিন্তু আমাদের বেশি। এইভাবে আমরা থুজার কথা পাই। আমরা এই যে মেডিসিন কথা বললাম, এই মেডিসিন কথা কিন্তু আমাদের 10th রেপার্টরিতে ফার্স্ট গ্রেড আছে। আমি সেকেন্ড গ্রেডে লাইকোপোডিয়াম পাই। এই অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট, আমার ছোট মেয়ের বেলায় একবার এই অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। আমি বাড়ি থেকে তখন বাইরে ছিলাম চেম্বারে, তো আমার এক ছাত্র ফোন করলো, স্যার এই ব্যাপার, এই ঘটনা বিস্তারিত। তো আমি বুঝতে পারলাম যে এই কষ্টটা ওর কিছুদিন আগে একবার হয়েছিল। তা আমি ওখান থেকে ফোনে জানিয়ে দিয়েছিলাম
তখন ওই ছোট ছোট ফোনগুলি ব্যবহার হতো। তুমি ওকে লাইকোপোডিয়ামটা দাও, তারপর আমি যাচ্ছি। দেখো অসিত নাম করে লাইকোপোডিয়াম দিল, এবং আমি 2 ঘন্টার মধ্যে আমার সেই চেম্বার শেষ করে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি যন্ত্রণা প্রচন্ড হচ্ছে। তা আমাদের মনে সন্দেহ হলো যে অ্যাপেন্ডিসাইটিস তো বটে, এবং শেষ পর্যন্ত যদি কোনো বিপদ হয়ে যায়, তা ওকে আমরা গাড়িতে করে কৃষ্ণনগর নিয়ে যাচ্ছি। তা কৃষ্ণনগর রেলগেটের ওখানে যাওয়ার পরেই যন্ত্রণাটার একদম নিবৃত্তি হয়ে গেল। বললে আমি আর হসপিটাল যাবো না, আমি এখন খুব ভালো, আমার কোনো আর কষ্ট হচ্ছে না। ওখানে 8 ঘন্টা থেকে, হসপিটালে না নিয়ে 8 ঘন্টা থেকে আবার কিছু কষ্ট হয় কিনা দেখে আমরা কিন্তু রুগীটাকে আবার নিয়ে ব্যাক করে আসলাম, এবং পরবর্তীতে তাকে লাইকোপোডিয়াম আরো উচ্চশক্তি ব্যবহার করার ফলে তার কিন্তু এই পর্যন্ত আর ওই লক্ষণটা কখনো প্রকাশ পায়নি। তো লাইকোপোডিয়ামেও কিন্তু আমরা অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট পাই। কি পাই? অ্যাপেন্ডিসাইটিসের কিন্তু কোনো পার্টিকুলার অ্যাপেন্ডিসাইটিসের কোনো লক্ষণ লাইকোপোডিয়ামের মধ্যে পার্টিকুলার লক্ষণ নেই। কি পাই? লাইকোপোডিয়ামের ক্যারেক্টারিস্টিক সিম্পটম, অর্থাৎ চরিত্রগত অদ্ভুত অস্বাভাবিক বিরল লক্ষণগুলি পাই। হ্যাঁ, সেখানে ওই রকম বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত একটা বৃদ্ধি, সামান্য 2-1 গ্লাস খাওয়ার পরে তার পেটটা ভার বোধ হয়ে যায়, কত খেয়ে ফেললাম, উদরে বায়ু সঞ্চয়, গরম খাদ্য খাওয়ার একটা প্রবণতা, এটা আমরা লক্ষ্য করি। এবং সাধারণত ডাইজেস্টিভ পাওয়ার তার ফল করে গেছে, হজম যন্ত্র যে তার গোলযোগ আছে, এটা কিন্তু আমরা খেয়াল করব। নন ফাংশন অফ লিভার তার মধ্যে চলছে, এটা আমরা খেয়াল করব। অন্যান্য লক্ষণগুলি আমরা সংগ্রহ করে লাইকোপোডিয়াম কিনা আমরা বুঝে নেব, নিয়ে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি। তাহলে আমাদের তরুণ রোগ হোক আর ক্রনিক রোগ হোক, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস অ্যাকিউট হোক আর ক্রনিক হোক, যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে অ্যালোপ্যাথির শরীর তলে এই ধরনের রোগীদের আর যাওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, এই পর্যন্তই শেষ করলাম।